সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই করোনাকালীন সময়ের মধ্যেও আমরা যে পড়ালেখা চালিয়ে যেতে পারছি তার জন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি। তো সোজা চলো তাহলে আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই, দেখি আমাদের আজকের ক্লাসের কি কি আছে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। অনার্স প্রথম বর্ষ পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে, অর্থাৎ আজকের এই যে আমরা যে কোর্সটি পড়বো সেটা কোর্সের কোড হলো 21701। কোর্সের নাম হলো বলবিদ্যা। আর আজকে আমাদের 9 নম্বর লেকচারের শিরোনাম হলো শক্তির সংরক্ষণশীলতার নীতি। তো আমরা আজকে এটা পড়ার চেষ্টা করব, দেখি কি কি আছে। তো যাই হোক, এই পর্যায়ে আমি তোমাদের সাথে আছি বিএম নাহিদ নেওয়াজ, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ। আর আমি সরকারি MM কলেজ যশোরে কর্মরত রয়েছি। এখানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে nahid121phy@gmail.com। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আজকে আমাদের আলোচ্য সূচিতে কি কি আছে আমরা একটু দেখে আসি। আজকে আমাদের আলোচ্য সূচিতে আছে কোন রক্ষণশীল সিস্টেমে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র প্রতিপাদন, E=half mv² প্লাস vx। অর্থাৎ এই হাফ mv² এক হলো মোট শক্তি। এক্ষেত্রে আমরা কোন রক্ষণশীল সিস্টেমে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র যেটা, এটা আসলে সেই ধরনেরই, কিন্তু একটু ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা কি আমরা সেটা হয়তো পড়ালেখার মধ্যে পেয়ে যাব। তো ঠিক আছে, তাহলে ঝটপট তোমরা তোমাদের খাতাপত্র নিয়ে বসে পড়ো। আমরা আজকে প্রথমেই শুরু করব কোন রক্ষণশীল সিস্টেমে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র প্রতিপাদন কিভাবে করা যায় সেটা আমরা আজকে শিখব। তো এখানে একটা চিত্র দেখতেছো তোমরা, আমরা এই ছবিটা আগে ব্যাখ্যা করব, তারপরে হয়তো আমরা আমাদের ক্লাসের মধ্যে ইন করব। খেয়াল করো, এখানে একটা ভূপৃষ্ঠের একটা অবস্থান দেখানো আছে, সেটা হলো সি। মধ্যের যে কোনো একটা অবস্থান আছে বি, আর ভূপৃষ্ঠের উপরে যে কোনো একটা বিন্দু এ কল্পনা করা আছে। আর এই এ বিন্দুতে এম ভরের একটি বস্তু স্থাপন করা হয়েছে। তাহলে আমরা যদি আমাদের মতন করে বলি যে এম ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা, এই দেখো আবার এই পাশে এইচ উচ্চতা আছে। এম ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এই অবস্থানে অবস্থান করছে। এটি কোন একটি সময় পরে বি অবস্থানে পৌঁছায়। যখন বি অবস্থানে পৌঁছায় তখন উপর থেকে দূরত্ব এক্স দূরত্ব অতিক্রম করে, তখন ভূপৃষ্ঠ থেকে এইচ মাইনাস এক্স দূরত্ব উপরে থাকে। আর সি বিন্দুতে যখন পৌঁছায় তখন সে তার সমস্ত বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। যাই হোক, আমি আবারও বলতেছি প্রথম থেকে। এখানে আমাদের অপশন হলো তিনটা, একটা হলো এ অবস্থান, একটা হলো বি অবস্থান, আর একটা হলো সি অবস্থান। তাহলে এ অবস্থানে যখন থাকে তখন সে এইচ উচ্চতা অতিক্রম করে থাকে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অবস্থান করে। যখন বি অবস্থানে থাকে তখন ভূপৃষ্ঠ থেকে এইচ মাইনাস এক্স অবস্থানে, এইচ মাইনাস এক্স উচ্চতায়, এবং এ বিন্দু থেকে এক্স দূরত্ব নিচেই থাকে। তাহলে আর যখন সি বিন্দুতে থাকে তখন কিন্তু তার মধ্যে কোনো দূরত্ব আর থাকে না। তাহলে আমি আবার প্রথম থেকে রিভিউ যদি করি, যে এম ভরের একটি বস্তু এই ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এ বিন্দুতে অবস্থান করে, এটি এক্স দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছায়, তখন ভূপৃষ্ঠ থেকে দূরত্ব হয় এইচ মাইনাস এক্স। এই পর্যন্ত কি সবাই আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার, ধন্যবাদ তাহলে তোমাদেরকে। যদি এটা বুঝতে পারো তাহলে আমরা আমাদের মূল কাজে আমরা কিন্তু চলে যেতে পারবো। তার আগে আরো দুইটা জিনিস তোমাদেরকে বলে নিয়ে যাব। সেটা হলো কোনো বিন্দুতে যদি, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কোনো উচ্চতায় যদি কোনো বস্তুকে নিয়ে রাখা হয়, তাহলে ওই বস্তুর মধ্যে সমস্ত শক্তি বিভব শক্তি রূপে সঞ্চিত থাকে। সে যখন সেই বস্তুটিকে যখন বা কণাটিকে যখন ফেলে দেওয়া হয় বা চলমান করা হয়, তখন তার মধ্যে দুই প্রকার বল কাজ করে, একটা হলো বিভব শক্তি আর একটা হলো গতি শক্তি। কিন্তু যখন বস্তুটি কোনো বিন্দুতে অবস্থান করে তখন শুধুমাত্র তার মধ্যে বিভব শক্তি পরিলক্ষিত হয়, তার মধ্যে কোনো গতিশক্তি ক্রিয়াশীল হয় না। তো যখন সে আবার শেষ বিন্দুতে অবস্থান করে, অর্থাৎ এই সি বিন্দুতে চলে আসবে,
তখন তার সমস্ত বিভব শক্তি কিন্তু আবার গতি শক্তিতে রূপান্তরিত হবে, সেই ক্ষেত্রে কিন্তু তার মধ্যে আর কোনো বিভব শক্তি থাকবে না। তাহলে 3টা স্টেপ খেয়াল করো। এ অবস্থানে তার কোনো গতিশক্তি নাই, কিন্তু বিভব শক্তি আছে। বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি দুইটাই আছে। সি বিন্দুতে কিন্তু শুধুমাত্র গতিশক্তি আছে, বিভব শক্তি নাই। কি কথা ক্লিয়ার? ওকে, গুড। তাহলে আমরা এর পরবর্তীতে চলে যাই, দেখি আমাদের আলোচ্য সূচিতে আমরা কিভাবে এটা সেট করেছি। মনে করি এম ভরের একটি বস্তু চিত্র অনুযায়ী অবস্থান করছে। এম ভরের একটি বস্তু চিত্র অনুযায়ী অবস্থান করছে মানে এই ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় এ বিন্দুতে অবস্থান করছে। তাহলে এ বি সি 3 অবস্থানে বস্তুটির মোট শক্তি নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমত দেখে আসি এ অবস্থানে আমাদের বস্তুর মোট শক্তি কত। আমরা জানি মোট শক্তি সমান ই সমান গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। আর আমরা এটা গতিশক্তিকে ই কে দ্বারা প্রকাশ করি এবং স্থিতিশক্তিকে ইপি দ্বারা প্রকাশ করি। অর্থাৎ মোট শক্তি এনার্জি সমান কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি আর পটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি, এই দুটোকে আমরা একত্রিত করেছি। তাহলে আমরা প্রথমত এই অবস্থানের জন্য এই দুটা মান বের করব। এই অবস্থানের ক্ষেত্রে মোট শক্তি ই সমান গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। আমি একটু আগে কিন্তু আমার ব্যাখ্যার মধ্যে বলে এসেছিলাম যে এই অবস্থানের ক্ষেত্রে বস্তুটির আদিবেগ শূন্য, সুতরাং এই অবস্থানে বস্তুটির কোনো গতিশক্তি নেই, শুধু স্থিতিশক্তিই থাকবে। আমি যখন বর্ণনা দিয়েছিলাম তখন কি স্পষ্ট বলেছিলাম যে বিভব শক্তি তারে বলে, অর্থাৎ কোন বস্তুকে যদি একটা নির্দিষ্ট দূরত্বে অর্থাৎ নির্দিষ্ট দূরত্বে উঠায় রাখা হয়, একটা ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় যদি অবস্থান করে, সে যদি চলমান না থাকে তাহলে তার আদিবেগ কিন্তু শূন্য। তখন ওই বস্তুটির মধ্যে কোনো গতিশক্তি থাকে না, শুধুমাত্র স্থিতিশক্তি অবস্থান করে। কি আমার কথা কি বুঝতে পারছো? আমার কথা শুনতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? আচ্ছা, ওকে, ধন্যবাদ তাহলে তোমাদেরকে। তাহলে এবার আমি দেখবো যে এই অবস্থানের ক্ষেত্রে বস্তুটির আদিবেগ কিভাবে শূন্য হলে স্থিতিশক্তি কি হয়। আমরা জানি স্থিতিশক্তি ইপি সমান এম জি এইচ, অর্থাৎ বস্তুর ভর, অভিকর্ষ ত্বরণ এবং উচ্চতা এর গুণফলকে বলা হয় স্থিতিশক্তি। তাহলে আমরা পটেনশিয়াল এনার্জি যেটা পেলাম সেটা হলো এম জি এইচ। এই এইচটা খেয়াল করতে হবে, এখানে দুই ধরনের এইচ পাবো আমি, একটা হলো ইকে এইচ আর একটা হলো ইপি এইচ। ইপি এর এইচ বলতে ভূপৃষ্ঠ থেকে বস্তুটি কত উচ্চতায় আছে, আর ইকে এইচ মানে ভূপৃষ্ঠ থেকে সর্বাধিক উচ্চতা থেকে, অর্থাৎ যে অবস্থানে বস্তুটি আছে সেখান থেকে সে কত দূরত্ব অতিক্রম করেছে, এটা হলো ইকে এর এইচ। তাহলে স্থিতিশক্তির এইচ কোনটা? এম জি এইচ, তার মানে ভূপৃষ্ঠ থেকে যত দূরত্ব অবস্থান করতেছে সেটা হলো তার এইচ, এই কারণে আমরা লিখেছি এম জি এইচ। তাহলে আমরা ইকে এর এইচ দেখে আসি। এখানে বলা হয়েছে গতিশক্তি ইকে সমান হাফ এম স্কয়ার, আর যেহেতু বলেছে আদিবেগ শূন্য এই কারণে হাফ এম ভি নট, এই ভির মান শূন্য বসাইছি। তাহলে মোট মিলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো ইপি সমান এম জি এইচ প্লাস জে, অর্থাৎ ই সমান এম জি এইচ। আমরা যেটা পেয়েছি সেটা হলো এম জি এইচ। খেয়াল করতে হবে এখানে আমরা একটু দেখো গতিশক্তিতে ইকুয়েশন হাফ এম ভি স্কয়ার বসাইছি, এই ভির মানটা শূন্য না বসায়ও কিন্তু আমরা ইকুয়েশন বসাতে পারতাম, ফর্মুলা বসাতে পারতাম। তাহলে ফর্মুলা কি ছিল? ভি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস 2gh। তাহলে ওখানে 2gh, আমরা জানি গতিশক্তি মানে যত দূরত্ব অতিক্রম করে, ওখানে কোনো দূরত্ব এ বিন্দু থেকে কোনো বস্তু চলেনি, সুতরাং ওইখানে এইচ এর মান কিন্তু শূন্য। ওইভাবে বসালেও কিন্তু একই রূপে গতিশক্তির মানও কিন্তু শূন্য হতো। তাহলে 2 নম্বর এবং 3 নম্বর মান এক নম্বরে যদি বসাই তাহলে আমরা পাবো ই সমান mgh। ওই যে 2 নম্বরের মান mgh, 3 নম্বরের মান হলো 0, যোগ করলে পাবো mgh, অতএব ই সমান mgh। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে কারণ? ওকে, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে আমরা এর পরের পার্টে কিন্তু চলে যেতে পারি, অর্থাৎ বি বিন্দুর ক্ষেত্রে কিন্তু আমরা এই মানটা বের করে ফেলতে পারি। তোমাদের একটু আরো একটু রিভিউ করে যাই এখানে যখন আমরা এ বিন্দুর ক্ষেত্রে যখন স্থিতিশক্তি বের করেছি তখন যে ফর্মুলা বসাইছি ইপি সমান এমজিএইচ, আবার গতিশক্তির ক্ষেত্রেও কিন্তু আমরা পেয়েছি হাফ এম ভি স্কয়ার। এই ফর্মুলাটা কিন্তু আমাদের সব ক্ষেত্রেই প্রযোজ্য, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু যে ক্ষেত্রেই যায় না কেন এই একই ফর্মুলা প্রযোজ্য। কিভাবে একটু দেখে আসি। তাহলে আমরা দেখে আসি বি বিন্দুর ক্ষেত্রে কি হয়েছে। একই কথা, মোট শক্তি সমান ইপি প্লাস ইকে। তাহলে ইপির মানটা আমরা বের করে আসি। এই বি অবস্থানের ক্ষেত্রে কিন্তু একটা কথা বলে রাখতেই হবে, স্থিতিশক্তি এবং গতিশক্তি উভয়ই থাকবে। আমরা এই অবস্থানে যখন বের করেছিলাম তোমরা একটু খেয়াল করলে পারবে বুঝবে
যে এই অবস্থানের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র স্থিতিশক্তি ছিল, ওখানে কিন্তু কোনো গতিশক্তি নাই। কিন্তু বি অবস্থানের ক্ষেত্রে কিন্তু বিভব শক্তিও আছে, গতিশক্তিও আছে, অর্থাৎ স্থিতিশক্তিও আছে, গতিশক্তিও আছে। সুতরাং এই ক্ষেত্রে তোমরা যদি বুঝতে পারো, তাহলে আমাদের পরবর্তীতে যে ম্যাথ আছে কিংবা আমাদের যে সমস্ত ধাপ আছে, এগুলো কিন্তু আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। তাহলে আমরা বি অবস্থানের ক্ষেত্রে বস্তুটির স্থিতিশক্তি একটু দেখে আসি। ইপি সমান mgh। খেয়াল করতে হবে এখানে এই জায়গাটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। ইপি সমান mgh। এইচ মানে ভূপৃষ্ঠ থেকে স্থিতিশক্তির এইচ। আমি একটু আগে বলেছিলাম স্থিতিশক্তির এইচ মানে ভূপৃষ্ঠ থেকে বস্তুটি কত উচ্চতায় আছে। ইপির এইচ মানে আবারও বলতেছি, স্থিতিশক্তির এইচ মানে ভূপৃষ্ঠ থেকে বস্তুটি কত উচ্চতায় আছে। তাহলে এম তো বস্তুর ভর, জি অভিকর্ষ ত্বরণ, এইচ হলো উচ্চতা। তাহলে ইপির এইচ মানে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে। এই বি অবস্থানে বস্তুটি এইচ মাইনাস এক্স দূরত্বে আছে। খেয়াল করে দেখো তোমরা, এই বি অবস্থানে যখন বস্তুটি আসবে তখন ভূপৃষ্ঠ থেকে সে এইচ মাইনাস এক্স উচ্চতায় আছে, আর এটাই হবে ইপি এর এইচ। তাহলে আমরা এক্ষেত্রে পেয়েছি এমজি এইচ মাইনাস এক্স। তাহলে আমরা এখানে ই কে রেজটা আমরা বের করে আসতে পারি। এক্ষেত্রে খেয়াল করে দেখো, ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। এই ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। আমরা জানি বস্তুটির আদি বেগ ছিল 0। তাহলে হাফ এম ভি স্কোয়ার ইউ স্কোয়ার যদি 0 হয়, তাহলে শুধুমাত্র 2gh থাকে। এই 2 কাটাকাটি করলে mgh থাকে। আর mgh ভূপৃষ্ঠ থেকে গতিশক্তির এইচ মানে হলো উপর থেকে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করেছে, এক্স দূরত্ব অতিক্রম করেছে। আমি আবারও বলতেছি, এই জায়গাটা যদি তুমি বুঝতে পারো, তাহলে এই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি প্রমাণ করতে তোমার বেশি বেগ পেতে হবে না। আবারও খেয়াল করতে হবে তোমাকে, আমি বারবার বলতেছি ইপির এইচ মানে ভূপৃষ্ঠ থেকে বস্তুটি কত উচ্চতায় আছে। তাহলে ভূপৃষ্ঠ থেকে বস্তুটি এইচ মাইনাস এক্স উচ্চতায় আছে। আর ই কে এর এইচ, এই দেখো এই 2 কাটাকাটি করলেও mgh থাকে। আর ই কে এর এইচ বলতে আমি বোঝাচ্ছি বস্তুটি মূল, অর্থাৎ বস্তুটি শীর্ষ থেকে কত দূরত্ব অতিক্রম করেছে। বস্তুটির শীর্ষ থেকে এক্স দূরত্ব অতিক্রম করেছে। এই কারণে আমরা বলতেছি mgh না বলে আমরা বলতেছি mgx। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা? জি স্যার। কারণ কোনো অসুবিধা নাই? না স্যার। ধন্যবাদ। তাহলে তোমাদেরকে আমরা যদি এটা বুঝতে পারি, তাহলে অনায়াসে কিন্তু আমরা পরবর্তী ধাপে চলে যেতে পারি। অর্থাৎ আমরা 2 নম্বর এবং 3 নম্বরের মান 1 নম্বরে বসে পাই। ওই যে 1 নম্বরে আছে ই সমান গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তাহলে আমরা ওইখানে অনায়াসে যদি বসাই, তাহলে আমরা পাচ্ছি ইপি সমান mgh মাইনাস এক্স প্লাস mgx। আমরা যদি এখান থেকে প্রথমটা আমরা এই কাজটা খেয়াল করো, এটা যদি গুণ করে দিই, তাহলে হবে এই লাইনটা হবে mgh মাইনাস mgx প্লাস mgx। কাটাটি করা যায় তখন। খেয়াল করে দেখো, mgh মাইনাস mgx প্লাস mgx, mgx কেটে গেলে পড়ে থাকে হলো ই সমান mgh। কি এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে? না স্যার। গুড। তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা, সেখানে কিন্তু আমরা অনায়াসে চলে যেতে পারছি। তাহলে আমাদের আরো একটা ধাপ রয়ে গেছে, সেটা হলো কি অবস্থানের ক্ষেত্রে বস্তুটির অবস্থান কেমন হবে। তা আমি আবার একটু রিভিউ করতেছি, খেয়াল করো। এই অবস্থানে বস্তুটির কোনো গতিশক্তি নাই, আছে শুধু বিভব শক্তি। বি অবস্থানে বিভব শক্তি গতিশক্তি দুটাই আছে। সি বিন্দুতে কিন্তু কোনো বিভব শক্তি নাই, পুরোটা আছে গতিশক্তি। তাহলে দেখো, এই অবস্থানে বিভব শক্তি আছে, গতিশক্তি নাই। বি অবস্থানে গতিশক্তি উভয় স্থিতিশক্তি দুটাই আছে। কিন্তু সি অবস্থানে যাওয়া দেখতেছি বিভব শক্তি নাই, কিন্তু সবই পুরোটাই আছে গতিশক্তি। অর্থাৎ এই অবস্থানে এসে বস্তুটির সমস্ত বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে আমরা সি বিন্দুর ক্ষেত্রে আবার বের করতে পারি একই রূপে। সি অবস্থানের ক্ষেত্রে মোট শক্তি ই সমান গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তাহলে সি অবস্থানের ক্ষেত্রে বস্তুটির শেষ বেগ 0 হয়। সুতরাং এই অবস্থানে বস্তুটির কোনো স্থিতিশক্তি নেই, শুধু গতিশক্তি থাকবে। তাহলে আমরা অনায়াসে লিখতে পারি ইপি সমান mgh সমান mg ডট 0 সমান 0। খেয়াল করো তুমি, আমি বারবার বলতেছি ইপি এর এইচ মানে বস্তুটি সর্বাধিক উচ্চতা থেকে কত দূরত্ব অতিক্রম করেছে। এই দেখো mg এই জায়গা থেকে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে খেয়াল করতে হবে। ইপি রেস মানে ভূপৃষ্ঠ থেকে বস্তুটি কত উচ্চতায় আছে। সি বিন্দুতে যখন পৌঁছায়, বস্তুটি থেকে আর কোনো দূরত্ব অতিক্রম করে না, অর্থাৎ ভূপৃষ্ঠের সর্বনিম্ন বিন্দু, অর্থাৎ ভূপৃষ্ঠকে স্পর্শ করেছে বলে ধরে নেওয়া হয় এই অবস্থায়।
বা স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে, সুতরাং এখানে কোনো উচ্চতা নাই, এই কারণে mg ডট এক্স সরি 0 সমান মোট মিলে 0। আমি আবারও বলতেছি, এই সি বিন্দুটা হলো ভূপৃষ্ঠ স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্ত, আর এই পূর্ব মুহূর্তে কোনো উচ্চতা ভূপৃষ্ঠ থেকে তার মধ্যে আর কোনো উচ্চতা থাকে না, এই কারণে এই সির মান 0। এই জন্য ইপি সমান মোট মিলে এসে mg ডট সমান 0, অর্থাৎ মোট মিলে 0। দেখে আসি গতিশক্তি, ইকে সমান হাফ এম ভি স্কয়ার, আবার সেই ভি স্কয়ার সমান স্কয়ার প্লাস 2gh, ই স্কয়ারের মান 0 বসাইছি, 2 কাটাকাটি করেছি, তাহলে আমরা অনায়াসে কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি mgh। এই h মানে কিন্তু আবার h, খেয়াল করতে হবে, এই h আর h কিন্তু এক h না। এই কে এর h মানে বস্তুটি সর্বাধিক উচ্চতা থেকে কত দূরত্ব অতিক্রম করেছে, সর্বাধিক উচ্চতা থেকে h দূরত্ব অতিক্রম করেছে, তাহলে এই h ট্রান্সফার হয়েছে এই h এ, কোন h? সর্বাধিক দূরত্ব এই অবস্থান থেকে h দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছাইছে, এই কারণে এটা হলো h। অর্থাৎ উপর থেকে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করেছে সেটা হলো ই কে এর h। এই পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? জি স্যার। গুড, তাহলে কিন্তু আমাদের মূল এবার একটু যোগ করে দিলে আমাদের মূল ইকুয়েশনে চলে এসেছি, mgh প্লাস 0 সমান mgh। আমরা দেখতেছি এই ক্ষেত্রেও সি বিন্দুর ক্ষেত্রেও কিন্তু একই মান পেয়েছি, অর্থাৎ mgh। তাহলে আমরা যে আমরা সরাসরি বলে দিতে পারি তিনটা অবস্থানের ক্ষেত্রেই কিন্তু বস্তুটির মোট শক্তি ধ্রুবক থাকে। খেয়াল করে দেখো, এই অবস্থানের ক্ষেত্রে শক্তি ছিল mgh, বি অবস্থানের ক্ষেত্রে mgh, সি অবস্থানের ক্ষেত্রেও কিন্তু mgh। তাহলে আমরা বলতে পারি এ বি সি এই তিন অবস্থানে বস্তুটির মোট শক্তি সবসময় ধ্রুবক থাকবে, তার মানে mgh থাকবে। কি বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। ওকে, ধন্যবাদ তাহলে তোমাদেরকে। আমি এবার এক নজরে একটা সামারি বলবো, সামারিটা এক নজরেই তোমাদেরকে আনতে হবে। সেটা হলো, আমি আবার প্রথম থেকে যে পড়াটা পড়েছিলাম সেটা সেখান থেকে রিভিউ করে আসতেছি। সেটা হলো যে এ অবস্থানে বস্তুটির বিভব শক্তি আছে, গতিশক্তি নাই। বি অবস্থানে বস্তুটির বিভব শক্তি গতিশক্তি উভয়ই আছে, সি বিন্দুতে বস্তুটির গতিশক্তি আছে কিন্তু বিভব শক্তি নাই। এইভাবে তোমাকে পার্ট করে তিনটা জিনিসই কিন্তু বের করে আনতে হবে। তাহলে এই অবস্থানে যখন গতিশক্তি বের করেছিলাম সেখানে শুধু গতিশক্তি mgh পেয়েছিলাম, তাহলে ওই দুটো সরি বিভব শক্তি পেয়েছিলাম mgh, আর গতিশক্তি 0 পেয়েছিলাম, তাহলে দুটো যোগ করলে আবার mgh হয়েছে। বি বিন্দুতে এসে পেয়েছি বিভব শক্তির মান পেয়েছি, গতিশক্তির মান পেয়েছি, দুইটা যোগ করলে আবার mgh পেয়েছি। সি বিন্দুর ক্ষেত্রে এসে পেয়েছি শুধুমাত্র গতিশক্তি পেয়েছি mgh, কিন্তু বিভব শক্তি পেয়েছি 0, এই দুটোকে যোগ করলে আবার আমরা পাই mgh। তাহলে আমরা বলতে পারি এ বি সি অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে বস্তু যে অবস্থানেই থাকুক না কেন সেখানে সে শক্তির সংরক্ষণশীলতার নীতি ফলো করে। এখন শক্তির সংরক্ষণশীলতার নীতি কি সেটা আমরা একটু জাস্ট মৌখিকভাবে শিখব। শক্তির সংরক্ষণশীলতার নীতিতে বলা আছে, এই মহাবিশ্বে বা এই পৃথিবীতে যত শক্তি আছে সবচেয়ে রিজার্ভ, অর্থাৎ শক্তির কোনো ধ্বংস বা বিনাশ নাই। শক্তি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয় মাত্র। খেয়াল করে দেখলে তোমরা এখানে দেখতে পারবা এই অবস্থানে বিভব শক্তি আছে, গতিশক্তি নাই। তার মানে একটা শক্তি আছে আর একটা শক্তি নাই, কিন্তু তাদের দুটোর যোগফল কিন্তু আবার ঠিকই একই আছে। অর্থাৎ মহাবিশ্বের যত শক্তি আছে সেটি অবিনশ্বর, এটি কোনো ধ্বংস বা সৃষ্টি করা যায় না, শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থাতে রূপান্তরিত করা যায় মাত্র। তাহলে বোঝা যায় পৃথিবীর মোট যে শক্তি আছে সেটা আছে রিজার্ভ, অর্থাৎ পৃথিবীর মোট যে শক্তি আছে সেটা কিন্তু সংরক্ষিত। সংরক্ষিত মানে কি, যা আছে ফিক্সড, শুধু তুমি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করতে পারো। যেমন আমরা যদি পৃথিবীর মোট এই মহাবিশ্বের মোট শক্তিকে আমরা 100-র সাথে তুলনা করতে পারি, তাহলে এই 100 বিভিন্ন ভাগে ভাগ হয়ে আছে। কিভাবে? যদি আমরা 100 ইউনিট হিসাব কল্পনা করি, হয়তো গতিশক্তিতে 10 ইউনিট আছে, স্থিতি শক্তিতে 90 ইউনিট আছে, এই মোট মিলে কিন্তু আবার 100। আবার আমরা যদি এটা আলোক শক্তি রূপান্তরিত করি, তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি, এটা তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারি। আমরা এক অবস্থা থেকে অন্য অবস্থাতে শুধুমাত্র ট্রান্সফার করতে পারি, কিন্তু নতুন করে কোনো শক্তি আমরা কিন্তু তৈরি করতে পারি না, মানে সৃষ্টি করতে পারি না। আমাদের যে শক্তি আছে সেই শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তরিত করতে পারি মাত্র। উদাহরণ হিসেবে সবচেয়ে ভালো তুমি দাবার যে ঘরটা খেয়াল করতে পারো, ওখানে দাবার যে ঘরগুলো আছে, এই যে আমার যে দাবার যে 64টা ঘর বা যে কয়টা ঘর আছে, তুমি এর বাইরে কিন্তু তুমি নিতে পারবা না।
তুমি হয়তো একটা গুটিকে এক ঘর থেকে আরেক ঘরে নিতে পারবা, কিন্তু তুমি ওই ঘরের বাইরে তুমি কিন্তু আর তুমি ঘর নতুন করে তৈরি করতে পারবা না। তো যাই হোক, এই ছিল শক্তির সংরক্ষণশীলতার নীতি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। তো আমরা এরপরে আমরা আমাদের পরবর্তী 2 নম্বর যে কোশ্চেন আছে সেখানে চলে যেতে পারি। কি এটা কি কোনো কোশ্চেন আছে তোমাদের? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে আমরা পরের 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারে কিন্তু সোজা চলে যেতে পারি। 2 নম্বরের চিত্রটা তুমি একটু খেয়াল করতে পারো। 2 নম্বরের চিত্রটাও কিন্তু একই ধরনের চিত্র। তো এক্ষেত্রে একটু নামকরণটা একটু আলাদা আলাদা করেছি আমরা, শুধুমাত্র আমাদের প্রমাণের স্বার্থে। খেয়াল করতে হবে, আমরা মনে করি এম ভরের একটি বস্তু এই অবস্থানে অবস্থান করছে, কারণ সে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আছে। ভূপৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় P1 বিন্দুতে একটা বস্তু আছে। আবার x2 এখানে x2 x3 x4 x5 এরকম একাধিক দূরত্ব কিন্তু আমি দিয়ে B1 B2 B3 B4 B5 এরকম করে অবস্থানে আমি কিন্তু বস্তু দেখাতে পারি। এই কারণে আমরা শুধুমাত্র একটা দেখাইছি, কিন্তু তোমাদের কাজ হবে এই জায়গায় পড়ার সময় খেয়াল করতে হবে শুধুমাত্র একটা বিন্দুর ক্ষেত্রে আমরা কিন্তু পড়বো না। হয়তো B1 অবস্থানের জন্য, B2 অবস্থানের জন্য, C2 অবস্থানের জন্য, সরি B3 অবস্থানের জন্য, এভাবে তুমি একাধিক কিন্তু বিন্দু নিতে পারো। এটা যে আমাদের ফিক্সড করে রাখতে হবে B1 B2 এরকম না কিন্তু। এই জন্য আমি আবারও বলতেছি, ভালো করে খেয়াল করো, এম ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এ বিন্দুতে অবস্থান করছে। কোন একটি সময় পরে বস্তুটি বি অবস্থানে পৌঁছায়। এই বি অবস্থানে যখন বস্তুটি পৌঁছায় তখন সেটি ভূপৃষ্ঠ থেকে x1 উচ্চতায় অবস্থান করছে। আবার ধরি কোন একটা মুহূর্তে বা কোন একটা সময় বস্তুটি B2 অবস্থানে পৌঁছায়। B2 অবস্থানে যখন পৌঁছায় তখন ভূপৃষ্ঠ থেকে সে x2 দূরত্ব অবস্থান করে, মানে x2 অবস্থান থেকে ভূপৃষ্ঠ থেকে x2 অবস্থানে B2 বিন্দুতে পৌঁছায়। কি আমার কথা কি জড়াই গেল? না। ওকে, ধন্যবাদ। তাহলে আমি একবারেই বলতেছি এবার। মনে করি ভূপৃষ্ঠ থেকে বস্তুটি এইচ উচ্চতায়, এম ভরের একটি বস্তুটি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এ বিন্দুতে অবস্থান করে। কোনো এক সময় পরে সেটি B1 অবস্থানে পৌঁছায়, তখন সেটি ভূপৃষ্ঠ থেকে x1 উচ্চতায় থাকে। B2 অবস্থানে যখন পৌঁছায় তখন ভূপৃষ্ঠ থেকে x2 উচ্চতায় থাকে। এবার আমাদেরকে বিভিন্ন পাঠে A1 B1 B2 বিভিন্ন পাঠে হয়তো আমাদের মানগুলো আবার সেই বিভব শক্তি স্থিতি শক্তির মানটা হয়তো বের করতে হতে পারে। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে E= হাফ এম ভি স্কয়ার প্লাস Vx। এই হাফ এম ভি স্কয়ার হলো গতি শক্তি আর এই Vx টা হলো বিভব শক্তি। তাহলে আমরা একটু দেখে আসি কি কি আমরা পেতে পারি। মনে করি এম ভরের একটি বস্তু চিত্র অনুযায়ী অবস্থান করছে। চিত্র অনুযায়ী অবস্থান করছে মানে যে আমি যেভাবে একটু আগে বর্ণনা দিলাম ঠিক এই বর্ণনা অনুসারে সে অবস্থান করছে। কি আমি কি বুঝাতে পারছি? জি স্যার। ধন্যবাদ। তাহলে আমরা পরের স্টেপে চলে যেতে পারি। খেয়াল করো, আমরা একটু আগেই পড়েছিলাম এই অবস্থানে বস্তুটির আদিবেগ শূন্য, সুতরাং এই অবস্থানে বস্তুটির কোনো গতিশক্তি নাই, শুধু স্থিতিশক্তি থাকবে। এই অবস্থানের ক্ষেত্রে কিন্তু কোনো আদিবেগ নাই, কারণ ওই অবস্থানে বস্তুটি শুধুমাত্র অবস্থান করছে। আর অবস্থান যখন করে সেখানে শুধুমাত্র তার স্থিতিশক্তি থাকে, সেখানে তার কোনো গতিশক্তি থাকে না। তাহলে আমরা কিভাবে পাই দেখো, তাহলে আমরা স্থিতিশক্তি EP = mgh আমরা লিখতে পারি। তাহলে আমরা একটু খেয়াল করে আসি, গতিশক্তি আমরা পেয়েছি E = হাফ এম ভি স্কয়ার আর ভির মানটা 0। একটু আগে আমরা এটা কিন্তু প্রমাণ করেছি, তোমরা এর আগের যে স্টেপটা আছে সেখানেও কিন্তু তোমরা দেখতে পারো। তাহলে আমরা পেয়ে গেলাম সোজা মোট শক্তি E = mgh + 0 = mgh। অর্থাৎ এই অবস্থানে বস্তুটির মোট শক্তি আমরা পেয়ে গেছি mgh। কি ক্লিয়ার? জি স্যার। গুড। তাহলে আমরা একটু সোজা পরবর্তী ধাপে চলে যাই। পরবর্তী ধাপে কি আছে দেখে আসি। B1 অবস্থানের ক্ষেত্রে বস্তুটির বেগ V1 হলে, আমরা একটু আগে কিন্তু বেগ ধরি নাই, কিন্তু এখন কিন্তু আমাদের বেগ ধরতে হচ্ছে। বি অবস্থানের ক্ষেত্রে বস্তুটির আমরা বেগ ধরছি V1। তাহলে দেখে আসি স্থিতিশক্তি কি হয়। আমরা জানি EP = mgx। কেন? EP এর h মানে ভূপৃষ্ঠ থেকে বস্তুটি কত উচ্চতায় আছে। বস্তুটি ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতা আছে সেটা হলো x1 উচ্চতায় আছে। আর এই বস্তুটি যদি এখানে গতিশক্তি বের করি তাহলে কিন্তু A থেকে B1 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব h - x1। এই কারণে B1 বিন্দুতে যখন বস্তুটি অবস্থান করছে, B1 বিন্দুতে যখন এসে স্থিতিশক্তি বলতে mgh আসলে
তো এইচটা কি, ইপির এইচ মানে ভূপৃষ্ঠ থেকে বস্তুটি কত উচ্চতায় আছে। বস্তুটি ভূপৃষ্ঠ থেকে x1 উচ্চতায় আছে, এই কারণে আমরা লিখতেছি ইপি সমান mgx1। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। গুড। তাহলে আমরা পরে গতিশক্তি বের করি, ইকে সমান হাফ এম ভি ওয়ান স্কোয়ার। কারণ এই যে একটু আগে আমি পেয়েছি যে বলেছিলাম ওইটা উপরে লেখা আছে ভি ওয়ান অবস্থানের ক্ষেত্রে বস্তুটির বেগ ভি ওয়ান হলে, তাহলে আমরা এখানে ভি ওয়ান যেহেতু পেয়ে গেছি, আলাদা করে পাইনি, আলাদা করে পেয়েছি হাফ এম ভি স্কোয়ার। এক্ষেত্রে কিন্তু আমার উচ্চতা নাই, খেয়াল করে দেখো, এক্ষেত্রে আমি এই উচ্চতাটা ধরি নাই। এই উচ্চতা ধরলেও কিন্তু আমি প্রমাণ করতে পারবো, এমন না যে উচ্চতা ধরলে আমি প্রমাণ করতে পারবো না। সেক্ষেত্রে হয়তো আমাকে একটু আবার সে আগের আগের ফর্মুলাটা প্রমাণ করা হয়ে যাবে। যেহেতু আমাদের একটা নির্দিষ্ট গন্তব্য আছে, আমাদের খেয়াল করো, আমাদের প্রমাণ করতে হবে ইসমান হাফ এম স্কয়ার প্লাস ভিএক্স। সুতরাং আমাদেরকে ওই ফর্মুলার দিকে কিন্তু নজর রেখেই কাজ করতে হবে। তাহলে আমরা মোট শক্তি পেয়ে গেলাম ই সমান হাফ এম ভি ওয়ান স্কয়ার প্লাস এম জি এক্স ওয়ান। কি ক্লিয়ার? জি স্যার। আমরা এটাকে আবার এক নম্বর ইকুয়েশন দিয়েছি, এটা প্রথমেই ছিল, এই কারণে আমরা মোট শক্তি যেহেতু ই সমান হাফ এম ভি স্কয়ার প্লাস হাফ এম জি এক্স, সরি ই সমান ই কে প্লাস ইপি, এই জন্য ই কে এর মান বসাইছি, ইপির মান বসাইছি, এই কারণে আমরা এটাকে এর নাম দিয়ে রাখছি এক নম্বর ইকুয়েশন। ওটার নাম 3 নম্বর 4 নম্বর দিলেও কোনো অসুবিধা ছিল না। সমীকরণের 1 নম্বর থেকে স্পষ্ট যে স্থিতিশক্তির পরিমাণ বস্তুটির উচ্চতার উপর নির্ভর করে, এটা খেয়াল করে দেখতে হবে। এই 1 নম্বর সমীকরণে বলেছে স্পষ্ট যে স্থিতিশক্তির পরিমাণ বস্তুটির উচ্চতার উপর নির্ভর করে। এটা আমরা বারবার কিন্তু ক্লাসের মধ্যে বলতেছি যে উচ্চতা স্থিতিশক্তি সবসময় নির্ভর করে বস্তুটির উচ্চতার উপর। বস্তুটি কত উচ্চতায় আছে সেটার উপরে ডিপেন্ড করবে কিন্তু স্থিতিশক্তি, আর গতিশক্তি নির্ভর করবে বস্তুটি উপর থেকে কত দূরত্ব অতিক্রম করেছে। কি আমার কথা কি বুঝাতে পারছি? জি স্যার। গুড। তাহলে আমরা এক্ষেত্রে স্পষ্ট যে স্থিতিশক্তির পরিমাণ নির্ভর করবে বস্তুটির কত উচ্চতা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে। সুতরাং স্থিতিশক্তির পরিমাণ আমি বের করেছি v1 সমান v1x সমান mgx1। কিছুই করিনি, আসলে আমরা যে কাজটা করেছি সেটা হলো আমাদের প্রমাণের স্বার্থে এই জায়গাটাকে আমরা v1 এর মতন, ভি ওখানে দেখো প্রমাণে আছে ভি, প্রমাণে একটু খেয়াল করো vx আছে, এই কারণে আমরা ওইটা ওই ধরনের নেওয়ার চেষ্টা করতেছি, আর কিছুই না। এই কারণে আমরা বলতেছি v1 সমান এই যে এই ক্ষেত্রে এই যে mgx v1x সমান, যেহেতু এটা x1 উচ্চতার উপরে, এই কারণে mgx1, এই mgx1 কে আমরা ধরতেছি v1x, তেমন কিছুই করিনি, শুধুমাত্র v1x ধরেছি। তাহলে আমরা পরের ধাপে কি করেছি দেখো, সমীকরণ 2 নম্বরের মান 1 নম্বরের সমীকরণে বসিয়ে পাই। তোমার এই সমীকরণের নামগুলো বিভিন্ন আমার হয়তো রিপিট হয়ে গেছে, তুমি 3-4 করে দিতে পারো, অসুবিধা নাই। অতএব মোট শক্তি সমান ই সমান হাফ এম ভি স্কয়ার হাফ এম ভি ওয়ান স্কয়ার প্লাস v1x। অনায়াসে কিন্তু আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি। মোট শক্তির যে ইকুয়েশনটা সেটা এই mgx1 এর জায়গায় আমরা কিছুই করিনি, mgx1 এর জায়গায় শুধু এই v1x টা বসাইছি। এই যে 2 নম্বর সমীকরণ যেটা ধরেছি এই v1x টা এখানে একটু ট্রান্সফার করেছি, আর কিছুই করিনি। কি কথা বুঝাইতে পারছি? জি স্যার। ধন্যবাদ তাহলে তোমাদেরকে। আমরা পরের স্টেপে চলে যাই। তাহলে B2 অবস্থানের ক্ষেত্রে আমরা বের করতে পারি এইভাবে। B2 অবস্থানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ v2 হলে স্থিতিশক্তি হবে v2x, তাহলে আমরা ওই ইকুয়েশনটা পেয়ে যাই E সমান হাফ এম v2 স্কয়ার প্লাস v2x। মানে এবার যদি আমি B3 অবস্থানের জন্য যাই তাহলে এখানে v3x হবে। আমি যদি B4 অবস্থানের জন্য যাই তাহলে হাফ এম v4 স্কয়ার প্লাস v4x হবে। এইভাবে n সংখ্যক পর্যন্ত আমরা যেতে পারি, তখন হবে হাফ এম vn স্কয়ার প্লাস vnx। এই n এর মান যা হবে সেই কয়টা অবস্থানের জন্য আমরা বের করব। তাহলে b1 এবং b2 অবস্থানের জন্য আমরা পাই, অর্থাৎ b1 এবং b2 অবস্থানের জন্য পাই যেটা, সেটার বাম পাশে দেখো প্রত্যেকটা ই আছে। এই b1 এর ক্ষেত্রেও ই আছে, b2 এর ক্ষেত্রেও কিন্তু ই আছে। তাহলে আমরা বাম পক্ষ কিন্তু পরস্পর সমান, তাহলে আমরা ডান পক্ষ কিন্তু সমান করতে পারি। তাহলে আমরা লিখতে পারি হাফ এম v1 স্কয়ার প্লাস v1x সমান হাফ এম v2 স্কয়ার প্লাস vx। কেন? বাম পাশ যদি সমান হয় তাহলে ডান পাশ কিন্তু পরস্পর সমান করা যায়। আমরা অনায়াসে কিন্তু এখানে পেয়ে যেতে পারি কি, এটার কিন্তু একটা মান পেতে পারি। সুতরাং পড়ন্ত বস্তুর গতিপথের সকল বিন্দুতেই মোট শক্তির পরিমাণ গতিশক্তি প্লাস স্থিতিশক্তি সমান ধ্রুব। কিভাবে? এই দেখো,
হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু এক্স সমান ই, আবার হাফ এম ভি টু স্কোয়ার প্লাস ভি টু এক্স সমান ই, আবার হাফ এম ভি থ্রি স্কোয়ার প্লাস ভি থ্রি এক্স সমান ই। তাহলে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমার ধ্রুবক আছে। এই কারণেই বলেছি পড়ন্ত বস্তুর গতিপথের সকল বিন্দুতেই মোট শক্তির পরিমাণ সবসময় ধ্রুবক থাকে। তাহলে আমরা অনায়াসে ওটা লিখতে পারি। রক্ষণশীল বলের ক্ষেত্রে মোট শক্তি লিখতে পারি। এখন যেহেতু এটা V1 আছে, তাহলে এটাকে আমরা বড় করে লিখতে পারি ভি স্কোয়ার প্লাস ভি এক্স, অতএব ই সমান হাফ এম ভি স্কোয়ার প্লাস ভি এক্স। আমরা অনায়াসে কিন্তু এটা প্রমাণ করে ফেলতে পারি। কি এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে? না স্যার। ধন্যবাদ। দেখো তোমরা অনায়াসে কিন্তু আমরা যে দুইটা ধাপ অতিক্রম করেছি এটা কিন্তু আগের ধাপের মতোই, কিন্তু একটু ব্যতিক্রম। সেটা হলো আমাদের যখন ই1 ই মোট শক্তি ই পেয়েছি, সেখানে হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি ওয়ান এক্স পেয়েছি। আবার যখন যখন ভি টু নিয়েছি তখন পেয়েছি হাফ এম ভি টু স্কোয়ার প্লাস ভি টু এক্স। আবার যখন আমি ভি থ্রি নিব, সরি ভি থ্রি অবস্থানের জন্য যাবো, তখন এখানে ভি থ্রি বেগ পাবো। আবার যখন বি ফোর অবস্থানে পৌঁছাবো তখন কিন্তু ভি ফোর অবস্থানে পৌঁছাবো, তখন ভি ফোর পাবো, অনুরূপভাবে ভি ফোর এক্স পাবো। এই জন্য এই বি1 বি2 বি3 বি4 প্রত্যেকটা অবস্থানের জন্যই কিন্তু আমরা দেখতেছি মোট শক্তির পরিমাণ কিন্তু একই থাকছে। এই কারণে আমরা বলেছি পড়ন্ত বস্তুর গতিপথের সকল বিন্দুতে মোট শক্তির পরিমাণ ধ্রুবক থাকবে। আর এটা থাকাটাই হলো আমাদের পড়ন্ত বস্তুর মূল কথা, অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতার মূল কথাই কিন্তু এটা, যে প্রত্যেকটা বিন্দুতে একই থাকবে। এটাই কিন্তু পড়ন্ত বস্তুর শক্তির সংরক্ষণশীলতার নীতির সবচেয়ে বড় কথা। কি এই পর্যন্ত বুঝতে কারোর কোনো অসুবিধা আছে? না স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা অনায়াসে কিন্তু আজকে আমরা দুইটা প্রমাণ শিখে ফেললাম। আমরা এক নজরে রিভিউ করব। একটা হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি আমরা প্রমাণ করেছি, আর 2 নম্বরে এসে বলেছি রক্ষণশীল বলের ক্ষেত্রে মোট শক্তি ই সমান হাফ এম ভি স্কয়ার প্লাস ভি এক্স। তোমরা যদি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের কোশ্চেন যদি তোমরা সার্চ করো বা রিসার্চ করো, তাহলে তোমরা কিন্তু দেখবা যে এই দুইটা কোশ্চেন কিন্তু বিভিন্ন বোর্ডের বিভিন্ন সময় কিন্তু এসছে। এই জন্য তোমরা যদি এই দুইটা কোশ্চেন ভালোভাবে সলভ করতে পারো, তাহলে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় যেমন ভালো করবা, পরবর্তী জীবনেও কিন্তু তোমরা ভালো কিছু করতে পারবা। তো ঠিক আছে, কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের এই পড়া সংশ্লিষ্ট কোনো কোশ্চেন তোমাদের আছে কিনা? না স্যার। ধন্যবাদ। তাহলে তোমাদেরকে আমরা প্রতিদিন পড়ার পরই কিন্তু বাড়ির কাজ দিয়ে রাখি। তোমাদের কাজ হবে বাড়ির কাজটা প্রতিদিনই কিন্তু, যদি আমি বারবার কিন্তু ক্লাসে বলি, বাড়ির পড়াটা যদি তোমরা তোমাদের এই পড়ালেখার সাথে যদি তোমরা করে ফেলতে পারো, তাহলে এই বইটা কিন্তু অনায়াসে শেষ করতে পারবা। রক্ষণশীল ও অরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য শিখতে হবে। 2 নম্বর হচ্ছে কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য শিখতে হবে। এখানে কাজ ও ক্ষমতার মধ্যে, শক্তি ও ক্ষমতার মধ্যে, তারপরে এই যে জিনিসগুলো আছে কাজ ও শক্তির মধ্যে পার্থক্য, এই জিনিসগুলো কিন্তু তোমাদের এইভাবে যে ফিক্সড এই দুটোর মধ্যে আসবে পরীক্ষায় তা কিন্তু না। এখানে যে পার্থক্যগুলো তোমাদের আছে সেইগুলো যদি তোমরা খেয়াল করো, তাহলে কিন্তু এই জাতীয় কোশ্চেন কিন্তু আরো বেশ কয়েকটি পাবে। কি আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা প্রত্যেকদিন পড়ার পরে কিছু রেফারেন্স বইয়ের নাম বলি। তোমরা এই যে বইগুলো আমরা বলে দিই, এই বইগুলো যদি তোমরা সংগ্রহ করো, আর এই সংগ্রহ করার মধ্যে দিয়ে এই সমস্ত টপিক আমরা যেগুলো পড়াই সেগুলো যদি তোমরা বইয়ের সাথে যদি একটু মিলাই নিতে পারো, বইয়ের সাথে যদি মিলাতে পারো, তাহলে দেখবা যে তোমাদের এই পড়াটা কিন্তু আরো অনেক বেশি ফ্রুটফুল হচ্ছে। এই জন্য আমি এখানে 4টা বইয়ের নাম দিয়েছি। কারণ এই 4টা বই ফিক্সড এরকম না, আরো বই কিন্তু বাজারে আছে, সেইগুলো তোমরা সংগ্রহ করে তোমরা দেখতে পারো। আমাদের সেমিনারে বই আছে, তোমরা সেখানে বসেও কিন্তু প্রতিটা কলেজেরই কিন্তু সেমিনার আছে, সেই সেমিনারেও কিন্তু অনেক বই আছে। তোমরা একটু বসে যদি এর পিছনে একটু সময় দাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু লাভবান হবে। তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে। এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আমরা আমাদের ক্লাসের শেষ ভাগে চলে এসেছি। তো তোমাদের শেষের দিকে আমি তোমাদের 2-1টি কথা বলে আজকের ক্লাস শেষ করব। সেটি হলো, তোমরা লক্ষ্য করবা যে এই করোনাকালীন সময় কিন্তু সবাই বাড়িতে আছে, আর বাড়িতে থাকতেই হবে তোমাদেরকে, কারণ বাইরে বের হওয়ার খুব বেশি সুযোগ তোমাদের হাতে এই মুহূর্তে নাই। আর যদি বাইরে বের হতেই হয় নিতান্তই, তাহলে কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তোমাদেরকে ঘরের বাইরে আসতে হবে। মনে রাখতে হবে একটা পরিবার, তুমি কিন্তু একটা পরিবার, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে এই পরিবার কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে। তোমার বাবা মা কিন্তু তোমার উপরে অনেক আশা ভরসা করে কিন্তু বসে আছে।
পদার্থবিজ্ঞান বই পদার্থবিজ্ঞান বিষয় কিন্তু একেবারে ছোটখাটো বিষয় না। আমাদের উত্তরসূরি যদি আমরা কল্পনা করি, বিজ্ঞানী আইনস্টাইন, বিজ্ঞানী নিউটন, তাদের জীবনী যদি আমরা পড়ি দেখি তারা কিন্তু অনেক স্ট্রাগল করেছে, অনেক স্ট্রাগল করেই কিন্তু তারা তাদের অবস্থান কিন্তু সুদৃঢ় করেছে। আজকে তোমাদের মধ্য থেকেই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু বের হয়ে আসবে, আগামী দিনের ফিজিক্স কিন্তু বের হয়ে আসবে। এই জন্য তোমাদের স্বাস্থ্যবিধি মেনে তোমাদের জীবনটাকে সুন্দর করার দায়িত্ব কিন্তু তোমার। আমি প্রায় কিন্তু একটা কথা বলি যে ডিম যদি আমি যদি তোমাকে চাপাচাপি করি তাহলে তুমি কিন্তু বাস্ট হয়ে যাবা। অর্থাৎ একটা ডিমকে যদি চাপাচাপি করা হয় সর্বোচ্চ সেখান থেকে একটা ডিম দিয়ে একটা ডিম ভাজি করে খেতে পারবা, কিন্তু সেটা দিয়ে কিন্তু কোনো বাচ্চা তৈরি হবে না। কিন্তু ওই ডিমের ভিতর থেকে যদি ফেটে বের হয় তাহলে কিন্তু একটা বাচ্চা বের হয়, আর সেই বাচ্চা কিন্তু বড় একটা মুরগির রূপ লাভ করে, যেটা পরবর্তীতে তাদের আরো অনেক দূর পর্যন্ত তাদের কিন্তু বংশধর বাড়াতে পারে। এজন্য তুমি যদি তোমার ভিতর থেকে বের হয়ে আসতে পারো যে না আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে, আমাকে পড়তে হবে, এই পরিবারের জন্য, এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য, অবশ্যই তুমি সফলকাম হবা, এতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।